নমস্কার বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল টিচার রিক্রুটমেন্টের জন্য জিওগ্রাফিতে রিমোট সেন্সিং এবং জিআইএস এই বিষয়ে ইন্টারভিউয়ে যে সমস্ত সম্ভাব্য কোয়েশ্চেন করতে পারেন ইন্টারভিউয়াররা এবং তার জন্য যে সম্ভাব্য উত্তরগুলি হতে পারে সেটা আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, রিমোট সেন্সিংকে আপনি এক কথায় কিভাবে সংজ্ঞায়িত করবেন? রিমোট সেন্সিং এটি হলো ভৌগোলিক তথ্য দূর থেকে সংগ্রহ এবং পরিমাপের একটা বিজ্ঞান। এর মূল ভিত্তি হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এবং এর লক্ষ্য হলো দ্রুত ও বৃহৎ অঞ্চলের তথ্য সংগ্রহ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, উপগ্রহ দ্বারা সংগৃহীত চিত্রের মান বা রেজলিউশন বলতে আপনি কি বোঝেন? আর এর কটা ভাগ মূলত? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ কোনটা? আমরা এইভাবে উত্তর দিতে পারি। রেজলিউশন হলো চিত্রের একটা ডিটেইলিং বা বিশদ দেখানোর একটা ক্ষমতা। এর প্রধানত 4টি ভাগ রয়েছে: স্প্যাশিয়াল, স্পেকট্রাল, টেম্পোরাল এবং রেডিওমেট্রিক রেজলিউশন। এদের মধ্যে স্প্যাশিয়াল রেজলিউশন সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় ভূপৃষ্ঠের বিভিন্ন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তুকে একটিকে অন্যটির থেকে আলাদাভাবে শনাক্ত করতে সাহায্য করে। প্রশ্ন নাম্বার 3, আচ্ছা, স্প্যাশিয়াল রেজলিউশন যদি খারাপ হয়, যেমন 250 মিটারের বেশি, তাহলে গবেষণায় কী ধরনের অসুবিধা হতে পারে আপনি উদাহরণে দিয়ে বোঝান। আমরা এইভাবে উত্তর দিতে পারি, স্প্যাশিয়াল রেজলিউশন খারাপ হলে শহরের প্ল্যানিং বা আরবান প্ল্যানিংয়ের যে খুঁটিনাটি যে ডিটেইলড একটা ইনফ্রাস্ট্রাকচার অ্যানালিসিস, এতে অসুবিধা হবে। কারণ 250 মিটার রেজলিউশনে আপনি কোনো রাস্তা, সরু রাস্তা বা ছোট বাড়ি এগুলিকে আলাদাভাবে দেখাতে পারবেন না। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, আপনি সদ্য শিক্ষক বা শিক্ষিকা হিসেবে যোগ দিলেন। রিমোট সেন্সিং ব্যবহার করে আপনার স্কুলের পরিবেশ কিভাবে বিশ্লেষণ করবেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি, আমি বিভিন্ন সময়ে তোলা উচ্চ রেজলিউশনের উপগ্রহ চিত্রগুলি ব্যবহার করব। এতে স্কুলের মাঠে সবুজ আচ্ছাদনের পরিমাণ বা গ্রিন কভার, আশেপাশের ভূমি ব্যবহারের পরিবর্তন এবং জলের উৎসগুলির স্বাস্থ্য বিশ্লেষণ করতে পারব। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, আচ্ছা, স্পেকট্রাল সিগনেচার বলতে আপনি কি বোঝেন? রিমোট সেন্সিংয়ে স্পেকট্রাল সিগনেচার বলতে কি বোঝায়? আমরা এইভাবে উত্তর দিতে পারি, স্পেকট্রাল সিগনেচার হলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা বিদ্যুৎ চুম্বকীয় বর্ণালীর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে একটি বস্তুর শক্তির প্রতিফলন বা নিঃসরণের একটা গ্রাফিক্যাল প্যাটার্ন। যেমন প্রতিটি জল থেকে কিভাবে তরঙ্গ দৈর্ঘ্য প্রতিফলিত হচ্ছে, বা মাটি থেকে বা গাছ থেকে, প্রত্যেকের প্রতিফলন কিন্তু আলাদা আলাদা হবে। এগুলোকেই এক একটি স্পেকট্রাল সিগনেচার বলা হয়ে থাকে। 6 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, কৃষি জমির যে ধান গাছের রোগাক্রান্ত হওয়া, আপনি স্পেকট্রাল সিগনেচার কিভাবে ব্যবহার করে শনাক্ত করবেন বলুন? আচ্ছা, সুস্থ গাছ, আমরা এইভাবে উত্তর দিতে পারি, সুস্থ গাছের কাছে NIR বা ইনফ্রারেড অঞ্চলে অত্যন্ত উচ্চ প্রতিফলন দেখায়। মানে সেখানে NIRটা খুব ভালো প্রতিফলিত হবে যদি গাছটা সুস্থ হয়, আবার রোগাক্রান্ত হলে এর প্রতিফলন কিন্তু কমে যায়। এই যে NRI, নিয়ার ইনফ্রারেড, হ্যাঁ, এই ব্যান্ডের ডেটা বিশ্লেষণ করে মানে প্রতিফলনের পার্থক্য দেখেই আমরা বুঝতে পারবো কোন গাছটি আসলে সুস্থ এবং কোন গাছটি রোগাক্রান্ত। এইভাবে আমরা উত্তর দিতে পারি। 7 নম্বর প্রশ্ন এইভাবে যদি করা হয়, আচ্ছা, উপগ্রহ চিত্রের রং দেখে আমরা যে গাছপালা বা জলের রং দেখি তা কি বাস্তব রং? যদি না হয়, কেন সেটা অন্য করা হয়? ঠিক আছে, আমরা এইভাবে উত্তর দিতে পারি, আসলে উপগ্রহ চিত্রে আমরা যা দেখি তা আসলে বাস্তব রং নয়, এটি হলো ফলস কালার কম্পোজিট বা FCC। FCCতে সবুজ গাছকে লাল দেখানো হয়, কারণ এই যে নিয়ার ইনফ্রারেড প্রতিফলনকে মানে লাল রঙে ম্যাপ করা হয়, হ্যাঁ, আর সবুজ রঙের চেয়ে সেটা অনেক বেশি কিন্তু শক্তিশালী।
8 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, ল্যান্ডস্যাট এবং IRS বা ইন্ডিয়া রিমোট সেন্সিং এর মধ্যে প্রয়োগগত দিক থেকে প্রধান কি পার্থক্য আপনি দেখতে, মানে প্রয়োগগত দিক থেকে এদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, আমরা এইভাবে উত্তর দিতে পারি। ল্যান্ডস্যাট মূলত বিশ্বব্যাপী ভূমি ব্যবহারের পর্যবেক্ষণ বা ল্যান্ড ইউজ যে প্যাটার্ন সেটা পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে। আর IRS কি করেছে, ভারতের বিভিন্ন মানে স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা এগুলির জন্য অপটিমাইজ করা হয়েছে। এই IRS রেজলিউশন কিন্তু অনেক ক্ষেত্রে স্থানীয় প্রয়োজনের জন্য অনেক উন্নত। এদের দুজনের উদ্দেশ্যগত পার্থক্য রয়েছে। তাহলে ল্যান্ডস্লাইড মূলত ভূমি ব্যবহার এবং পর্যবেক্ষণ, আর IRS মূলত রিসোর্স ম্যানেজমেন্ট, হ্যাঁ, আর কৃষি দুর্যোগ ব্যবস্থাপনা এদের জন্য ইউজ করা হয়। এরপর 9 নম্বর প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়, আপনি কেন মনে করেন যে একজন ভূগোল শিক্ষকের GIS এর জ্ঞান অপরিহার্য? আমরা কি করব, মানে কি প্রয়োজনের? আমরা এইভাবে উত্তর দিতে পারি, ভূগোল হলো আসলে একটি স্প্যাশিয়াল রিলেশনশিপ বা স্থানীয় সম্পর্ক এর বিজ্ঞান, স্পেশাল রিলেশনশিপের বিজ্ঞান। এই জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বা GIS এই স্থানিক সম্পর্কগুলোকে বিশ্লেষণ, তারপর তার মডেল তৈরি এবং দৃশ্যমান করার জন্য সবচেয়ে শক্তিশালী একটি টুল। এটি ছাড়া আধুনিক ভূগোলের কিন্তু পাঠদান অসম্পূর্ণ। এরপর 10 নম্বর প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়, ভেক্টর ডেটা এর প্রধান 3টি উপাদান কি, আর এই ভেক্টর ডেটার অসুবিধা কী কী? আচ্ছা, এইভাবে আমরা উত্তর দিতে পারি, ভেক্টর ডেটার প্রধান উপাদানগুলি হলো পয়েন্ট, লাইন এবং পলিগন। এই ডেটার প্রধান অসুবিধা হলো এটি খুব ধীর গতিতে আপডেট হয়, এবং জটিল যে গ্রাফিক্যাল বিশ্লেষণ যেমন টোপোগ্রাফিক্যাল বিশ্লেষণ এর জন্য কিন্তু ততটা কার্যকর নয়। 11 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, আপনি একটা নতুন হাসপাতাল তৈরি করতে চান, হ্যাঁ, GIS এর অ্যানালিসিস ব্যবহার করে কিভাবে সেরা জায়গাটি আপনি নির্বাচন করবেন যে এইখানে হাসপাতাল তৈরি করাটা সবচেয়ে বেটার হবে? আমরা এইভাবে উত্তর দিতে পারি, আমি 3টি ডেটার একটা লেয়ার ব্যবহার করব। কোন 3টি ডেটা? প্রথমত জনসংখ্যার ঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি, দ্বিতীয়ত রাস্তা এবং তার অ্যাক্সেসিবিলিটি কীরকম, এবং তৃতীয়ত বন্যা প্রবণতা। এরপর একটা ওভারলে অ্যানালিসিস করব এবং বাফার অ্যানালিসিস এর মাধ্যমে এমন স্থান নির্বাচন করব যেখানে জনসংখ্যা বেশি, রাস্তা সহজলভ্য, কিন্তু বন্যা বা দুর্যোগের ঝুঁকি কম। আচ্ছা, এরপর 12 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, আপনি কি মনে করেন যে GIS একটি ব্যয়বহুল প্রযুক্তি? আচ্ছা, এটা যদি ব্যয়বহুল হয়ে যায় এর বিকল্প ব্যবস্থা কি হতে পারে? আমরা এইভাবে উত্তর দিতে পারি, একসময় এটি ব্যয়বহুল ছিল, কিন্তু এখন QGIS এর মতো একটা শক্তিশালী, এটা একটি ওপেন সোর্স সফটওয়্যার, এটা কিন্তু সহজলভ্য। এটি ব্যবহার করে আমরা খুব ন্যূনতম খরচে ক্লাসরুমে কিন্তু হাতে কলমে GIS শেখাতে পারি, তাই এটি এখন আর ব্যয়বহুল নয়। এরপরে 13 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয় যে ডেটা সংগ্রহের ক্ষেত্রে GPS এবং রিমোট সেন্সিং কীভাবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে? তাহলে GPS এবং রিমোট সেন্সিংয়ের ইন্টার রিলেশনশিপ আমাদের এখানে বোঝাতে হবে। আমরা এইভাবে উত্তর দিতে পারি, GPS হলো একটা ডেটার মানে লোকেশন বা অবস্থান, কোঅর্ডিনেটস, এটা সংগ্রহের একটা প্রাথমিক কিন্তু উৎস। আর রিমোট সেন্সিং হলো সেই অবস্থানের কী কী বিশেষত্ব বা কী বৈশিষ্ট্য, কী অ্যাট্রিবিউটস রয়েছে সেটা দেখায়। রিমোট সেন্সিং ডেটাকে GIS-এ সঠিক স্থানে বসাতে, হ্যাঁ, কিন্তু GPS-এর মানে অবদান অনস্বীকার্য। এরপর 14 নম্বর প্রশ্ন যদি এইভাবে আমাদের করা হয়, আপনার এলাকায় যদি কোনো অবৈধ খনি খনন, কয়লা খনন এরকম কাজ চলছে, তাহলে আপনি রিমোট সেন্সিং এবং GIS ব্যবহার করে কিভাবে দ্রুত এটি শনাক্তকরণ করবেন? আচ্ছা, আমরা এইভাবে উত্তর দিতে পারি, আমি প্রথমে 2 বা 3 বছরের ব্যবধানে তোলা উপগ্রহ চিত্রর একটা টেম্পোরাল অ্যানালিসিস বা সময়ভিত্তিক একটা বিশ্লেষণ করব। এরপর দেখব যে কিভাবে সময়ের সাথে সাথে এই 3 বছরে বা কয়েক বছরে কিভাবে ভূমির পরিবর্তন করব, মানে ভূমি ব্যবহার, ল্যান্ড ইউজ প্যাটার্ন কীভাবে চেঞ্জ হয়েছে সেটা দেখব। হ্যাঁ, কোনো অঞ্চলে হঠাৎ করে স্বাভাবিক বন বা কৃষি জমির পরিবর্তে কেন পাথর বা মাটির উন্মুক্ততা বেড়েছে। হ্যাঁ, GIS কিন্তু এই পরিবর্তন, GIS-এর মাধ্যমে এই পরিবর্তন কিন্তু হাইলাইটেড হবে।
15 নম্বর প্রশ্ন এইভাবে যদি করা হয়, আচ্ছা জিআইএস অ্যানালিসিসে বাফার তৈরি করা বলতে কি বোঝায়, একটি উদাহরণ দিন। বাফার বলতে কি বোঝায়? আচ্ছা বাফার হলো, আমরা এইভাবে উত্তর দিতে পারি, বাফার হলো একটি সুনির্দিষ্ট দূরত্বে কোনো বৈশিষ্ট্য, যেমন পয়েন্ট, লাইন বা পলিগন এর আশেপাশে একটি তৈরি এলাকা। যেমন আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ যখন পড়েছিলাম, সেখানে একটা বাফার এরিয়া তৈরি করা, মেইন এরিয়ার পাশাপাশি আরেকটা এরিয়া আর কি, তাকে কেন্দ্র করে, মানে তাকে কেন্দ্র করে পাশে একটা সীমানা তৈরি করা, এটাই হচ্ছে বাফার। যেমন বাফার পরিবেশগত উদাহরণ, মানে একটি নদীর, ধরুন একটি নদীর দুপাশে 50 মিটারের একটা বাফার জোন তৈরি করা হয়। এই 50 মিটারের মধ্যে কোনো রকম নির্মাণ কাজ, কোনো রকম দূষণকারী শিল্প এগুলো স্থাপন করা যাবে না, এরকম। এরপর 16 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, রিমোট সেন্সিং ইমেজ প্রসেসিংয়ে ক্লাউড কভার একটা বড় সমস্যা। কিভাবে তাহলে মেঘের কারণে হারিয়ে যাওয়া ডেটা পুনরুদ্ধার করবেন? মেঘের জন্য হারিয়ে যাওয়া তথ্যের জন্য আমি কি ব্যবহার করব? SAR। হ্যাঁ, এটা একটা অ্যাক্টিভ সেন্সিং ডেটা, SAR ব্যবহার করব, যেখানে এই SAR বা সিনথেটিক অ্যাপারচার র্যাডার ব্যবহার করে মেঘের নিচের ভূমি ব্যবহারের তথ্য নেব, অথবা একই এলাকার বিভিন্ন দিনে তোলা মেঘমুক্ত ইমেজ ব্যবহার করে সেই অঞ্চলের ডেটা পূরণ করব। আচ্ছা 17 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, আপনি কি মনে করেন গুগল আর্থ শিক্ষার্থীদের জিআইএস বা রিমোট সেন্সিং শেখার ক্ষেত্রে সহায়ক, নাকি এটি বিভ্রান্তকর? আমরা এইভাবে উত্তর দিতে পারি, গুগল আর্থ একটি দারুণ সহায়ক প্রাথমিক টুল। এটি রিমোট সেন্সিং ছবির একটি সহজ এবং ইন্টারঅ্যাক্টিভ প্ল্যাটফর্ম। তবে এটি বিভ্রান্তকর হতে পারে, কারণ এটা ডেটার উৎস, তার রেজলিউশন বা এর প্রজেকশন সবসময় স্পষ্ট হয় না। তাই শিক্ষকের বা শিক্ষিকার উচিত এর ব্যবহারের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্কীকরণ করা। এরপর 18 নম্বর প্রশ্ন এইভাবে যদি করা হয়, ক্লাসরুমে একটি কোনো প্রজেক্টর বা স্ক্রিন নেই, তবু আপনি কিভাবে রিমোট সেন্সিংয়ের ধারণা হাতে কলমে বোঝাবেন? আমি শিক্ষার্থীদের বিভিন্ন ভৌগোলিক বস্তু, যেমন গাছের পাতা, কংক্রিট, জল, রং, এদের রং, স্পর্শ এবং প্রতিফলিত আলো সম্পর্কে ধারণা দেব। তারপর জিজ্ঞাসা করব দিনের বিভিন্ন সময়ে বা বিভিন্ন কোণ থেকে দেখলে চোখ কিভাবে সেই বস্তুর তথ্য সংগ্রহ করে তা বর্ণনা করতে। এটি প্যাসিভ সেন্সিংয়ের কিন্তু মূল নীতি। এরপর 19 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, ভবিষ্যৎ প্রযুক্তিতে জিআইএস এবং AI, যেটাকে বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর সম্পর্ক কেমন হবে বলে আপনি মনে করেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি, ভবিষ্যতে জিআইএস হবে AI চালিত বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড। AI স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইট ছবিতে বিভিন্ন বিল্ডিং, গাছ, বিভিন্ন গাড়ির মতো বস্তু এগুলোকে চিহ্নিত করবে এবং কি করবে, জিআইএস সেই ডেটা ব্যবহার করবে আরও দ্রুত সঠিক এবং একটা প্রেডিক্টিভ বা ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ তৈরি করবে। মানে এর সহায়কই হবে, AI জিআইএসের জন্য সহায়কই হবে, কারণ জিআইএসের কাজটাকে AI আরও সহজ করে দেবে বলেই মনে হয়। আচ্ছা এইভাবে যদি আপনাকে প্রশ্ন করা হয়, একজন শিক্ষার্থী যদি জিজ্ঞাসা করেন কেন তার ভূগোল ক্লাসে এইসব প্রযুক্তির প্রয়োজন, কি দরকার, আমি কেন শিখবো জিআইএস, কেন শিখবো রিমোট সেন্সিং, আমাদের উত্তর কিভাবে হতে পারে? আচ্ছা আমরা এইভাবে উত্তর দিতে পারি, জিওগ্রাফি হলো পৃথিবীর সমস্যার সমাধান করা। এই যে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা বা শহরের প্ল্যানিং, এই সবই কিন্তু আজকের দিনে একটা বড় সমস্যা। রিমোট সেন্সিং এবং জিআইএস হলো পৃথিবীর এই সমস্যাগুলি সমাধানের প্রধান অস্ত্র। এই জ্ঞান ছাড়া ভবিষ্যতে কোনো সমস্যার সমাধান কিন্তু সম্ভব নয়। এইভাবে আমরা আজকে আমাদের প্রশ্ন উত্তর পরবর্তী শেষ করলাম, যেটা আমাদের SLST ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ইন্টারভিউয়ের জন্য খুবই সহায়ক হবে বলে মনে করছি। যদি আপনাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। ধন্যবাদ।